হচ্ছে না, কি যেন একটা হচ্ছে না। কি হচ্ছে না জাহাপানা? কিছুই তো হচ্ছে না। না হচ্ছে জমিয়ে খারাপে না, না হচ্ছে মনোরঞ্জন। কয়েকদিন ধরেই মনটা কেমন আনচান আনচান করছে, কিছুতেই যেন শান্তি পাচ্ছি না। কেন জাহাপানা? হাকিমের ফরমানে ফিরনি, দুধ সিমাই, ক্ষীর দই এইসব খাওয়া মানা বলে? আরে সেসব তো আছেই, কিন্তু তাছাড়াও কি যেন একটা হচ্ছে না। তারপরেও আবার কি? বোঝো ঠেলা। শরীরটা যেন ম্যাচ ম্যাচ করছে। এই কিছু একটা করতে হবে মনে হচ্ছে, কিন্তু কি করি বলো তো? আপনি বরং একটু পায়চারি করুন জাহাপানা, ওটাই ভালো হবে। না হলে শুধু শুধু সুস্থ শরীরকে ব্যস্ত করে কি লাভ জাহাপানা? এই তো, এইটাই তো ভাবছিলাম, কি করলে লাভ হবে। সাবাস সুজির, তুমি আমার বুদ্ধির দরজায় জোরসে টোকা মেরেছো। আমি আবার কোথায় মারলাম? লাভ আছে উজির, লাভ আছে বই কি। কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলতে পারলেই তো লাভ। কিভাবে কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলা যায় সেইটাই এবার ভাবতে হবে। ও তাহলে এই কথা ভেবে ভেবেই আপনার মনটা খচখচ করছে? হ্যাঁ, বেশ কয়েকদিন হয়ে গেল, কিন্তু কৃষ্ণচন্দ্রের মুখে চুন কালি মাখাতে পারলাম না, তাই মেজাজটা কেমন ম্যারম্যার করছে। তবে শুনুন জাহাপানা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এতে করে আপনি শুধু চুনকালি কেন, আরো অনেক রঙই তো লাগাতে পারবেন ওই ওই মহারাজ কৃষ্ণচন্দ্রের মুখে। ঠিক আছে, এখন বেশি কায়দা না করে কাজের কথাটা বলো দেখি। সামনেই তো দোল উৎসব, কৃষ্ণনগরে সবাই রং খেলায় মেতে উঠবে। বেশ তো, তারপর কি হবে? এই সুযোগেই আপনি মহারাজ কৃষ্ণচন্দ্রকে জব্দ করবেন। ওই রং খেলার বাহানায় একেবারে ল্যাজে গোবরে করে দেবেন জাহাপানা। ব্যাস, আর বলতে হবে না। বাকিটা আমি ঠিক মনের মতন করে সাজিয়ে নেব। এবার দেখি কৃষ্ণচন্দ্র, তুই কি করে বাঁচো আমার হাত থেকে। কি হলো মহারাজ, আপনাকে কেমন যেন শুকনো শুকনো দেখাচ্ছে? চিন্তা বুঝলে মন্ত্রী, কেবলমাত্র একটা চিন্তাই আজ সারা দিন ধরে আমাকে যেন কুটকুট কুটকুট করে খোঁচা মেরে যাচ্ছে। কি কুটকুটে চিন্তা রে বাবা। আহ, তবে আর কি বলছি, নবাব আসছেন কৃষ্ণনগরে দোল উৎসব দেখতে। তিনি যে এসে কি বায়না করবেন সেটাই তো বুঝে উঠতে পারছি না। ফলের ছলের অভাব হয় না, তাই হরেক রকম বায়না সামলাতেই হবে। আর সেভাবেই আমাদের প্রস্তুত থাকতে হবে। দরকার হলে সৈন্য সামন্ত সবাইকে কুচকাওয়াজ করিয়ে আওয়াজ দিয়ে দেব, ভয় পেলে চলবে না। হ্যাঁ, তোমার মতো মোটা বুদ্ধির মানুষ থাকলে কোনো আওয়াজেই কাজ হবে না। নবাব কি যুদ্ধ করতে আসছেন নাকি যে সৈন্য নামাবে? আমি বলি কি মহারাজ, আমায় কিছু অর্থ বরাদ্দ করলে আমি একাই নবাবকে সামলে দেব। রসে বসে ঠিক বশ করে ফেলবো ওকে। মন্ত্রীমশাই বশ করুন না করুন, নবাব যে ফোঁস করবেই সেটা আমি এখন থেকেই বেশ দেখতে পাচ্ছি। তুমি আবার দেখবে না, তুমি যে সব জানতা চাটনি ওলা। গোপাল ঠিকই বলেছে, নবাবকে সামলাতে অর্থ নয় বুদ্ধির প্রয়োজন। তাই গোপালই ভরসা। তাহলে আপনিও নিশ্চিত থাকুন মহারাজ, দোলের দিন গোপাল আপনার মুখে চুনকালি মাখাবেই মাখাবে। এই যে মানিক জোর, শোন, একটা কাজের মতো কাজ করতে হবে। গোপালের ওপর নজর রাখতে হবে। গোপাল কি কি বুদ্ধি খাটায় তার খবর রাখতে হবে। গোপালের চালের পাল্টা চাল চালবো আমি। ব্যাস ব্যাস ব্যাস, কি করতে হবে বুঝে গেছি। তবে হাতে যতক্ষণ না কিছু পড়ছে ততক্ষণ হাতটা ঠিক গরম হচ্ছে না, এই যা। সেসব ব্যাপারে ভাবতে হবে না, আমি যথা সময়ে যথা কাজ করে দেব। এবার আমি এমন প্যাচ কষবো যে গোপালকেও জব্দ করে দেব, আর গোপালের উপর মহারাজের বিশ্বাসের বেলুনও ফুটো করে দেব। না, তাহলে তো নজর রাখতেই হবে। হাজার হোক কর্তার ইচ্ছেতেই কর্ম। এবার যাকে বলে এক ঢিলে দুই পাখি মারবো। এই যে, বেশ তো পায়ের ওপর পা তুলে বসে আছো। বলি কাজকর্ম কিছু আছে নাকি সব শিখে তুলে দিয়েছো?
সারাক্ষণ যদি কাজই করি তাহলে বিশ্রামটা কখন করবো গিন্নি? আরে আজ বাদে কাল দোল, তাই হাত পা ছড়িয়ে খানিক বিশ্রাম করতে দাও, হট্টগোল করো না। ব্যাপার কি রে, তোরা আবার পড়াশোনা শিখেই তুলে দিয়ে মুখ গোমরা করে চলে এলি কেন? সারা বছরই তো পড়ি, এখন কোথায় একটু রং মাখামাখি করব সেটাও হবে না মনে হচ্ছে। কেন রে, হঠাৎ এরকম মনে হচ্ছে কেন? কেন আবার? বাড়িতে বাবা মা সবাই তো বলছে রং খেলে সংসার আর চলবে না, তাহলে কি আমরা রং খেলবো না? বাড়ির সবাই তো ঠিকই বলেছে, যেমন তেমন রং মাখলে শরীর খারাপ হয়ে যাবে। শুধু জ্বর সর্দি নয়, খোস চুলকুনি ফোঁড়া ফুসকুড়িয়ে হতে পারে। দেখেছো, তুমিও কেমন ভয় দেখাচ্ছ। ধুর, ভালো লাগে না। তা বলে কি বছরে একদিন আমরা একটু মজাও করতে পারবো না? দিলে তো দাদু হয়ে বাচ্চাদের এইভাবে মন খারাপ করে দিলে, সাধে কি আর বলি, তোমার মতো বেরসিক লোক আর আমি দুটো দেখিনি। না না দাদু, আমরা সব কিচ্ছু জানি না, তোমাকে আমাদের নিয়ে রং খেলার একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ দাদু, বলো না, দোলের দিন রং না খেললে চলে? বেশ, আমি যখন তোদের মন খারাপ করেছি তখন তোদের মন ভালো করার দায়িত্ব আমার। দেখি তোদের জন্য কি করতে পারি। কি এদিক ওদিক কোনো দিকে তো দেখতে পাচ্ছি না। মানুষটা সাত সকালে ঘুম থেকে উঠে কোথায় গেল? তবে কি কাজ না করার খোঁচা দিয়েছি বলে তেড়ে ফুড়ে কাজে লেগে গেল নাকি? এই তো আমি এসে গেছি গিন্নি, একেবারে ফুলে ফুলে দুলে দুলে। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু তোমার হলোটা কি বলতো? এবার কি কাজকর্ম ছেড়ে ধর্মে মন দেবে? আরে না না, সেসব কিছুই নয়, এই ফুলের অন্য কাজ আছে গিন্নি। কাজ না অকাজ সে তুমি জানো, তোমার যে মনে মনে কি আছে সে আমি কি করে জানবো? দাও গিন্নি, এখন একটা থলে দাও দেখি। বেছে বেছে কিছু শাকসবজি থলেতে ভরে নিয়ে কাজের কাজ করতে যেতে হবে এবার। ফুলের পরে আবার শাকসবজি? বলি মাথাটা কি তোমার পুরোপুরি খারাপ হয়ে গেছে গো? মাথা খারাপ হয়ে গেলে মাথাটা খাটাবো কি করে গিন্নি? তো তুমি কিচ্ছু ভেবো না, যা হচ্ছে ভালো হচ্ছে, আর যা হবে তাও ভালোই হবে। ওই দেখ ঘটা, সকাল সকাল নজরদারি করতে এসে কাজ হয়েছে। তাই তো দেখছি, গোপাল দাদা মনে হচ্ছে ভেতরে ভেতরে কোনো কাজ গোছাচ্ছে। চল চল, কোথায় কি করতে যাচ্ছে পিছনে পিছনে গিয়ে দেখি। ওই রে, গোপাল দাদু তো এখনো মন ভালো করার মতো কোনো খবর দিল না। তাহলে আর কি করবি? মন খারাপ করেই থাক, এবারে আর আমাদের রং খেলা হবে না। কিরে, সব কটা মাথা এক হয়ে কি গুজগুজ ফুসফুস করছিস? কি আর করব, ভাবছি সবাই কত কত রং নিয়ে খেলবে আর আমরা করে দেখব। শুধু দেখলে হবে, খরচা আছে। কি আর খরচা করব? রং খেলতেই পারবো না তো রং কিনবো কি করে? আয়, আর মন খারাপ করতে হবে না, আমার সঙ্গে চল, তোদের রঙের ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। এই যে বিজ্ঞানী, কাজের কাজ কি হলো শুনি? ও গোপাল, এসে পড়েছো? সে তো পড়েছি, তবে একা নয়, একেবারে দলবল নিয়ে হাজির হয়েছি। এদের যার তর্স হইছে না। না না, আর অপেক্ষা করতে হবে না, তোমার বুদ্ধি কাজে লাগিয়েই ফুলের পাপড়ি দিয়ে ভেষজ আবির আর বিভিন্ন শাকসবজির রস দিয়ে রং বানিয়ে ফেলেছি আমি। হ্যাঁ, তার মানে আমরা এবারে রং খেলতে পারবো? এই রং আর আবির মাখলে তো আমাদের শরীর খারাপ হবে না। ঠিক বলেছিস, নিজে সুস্থ থাকবো আর অন্যদেরও থাকার ব্যবস্থা করব। হ্যাঁ, এই নাও, এবার তোমরা খুশি খুশি রং খেলো। হ্যাঁ, বাচ্চারা না হয় খুশি হয়েছে, কিন্তু শুধু বাচ্চাদের খুশি করলেই তো হবে না, এবার তো নবাবকেও খুশি করতে হবে। বলো কি, নবাব যে কিসে খুশি হবেন সে কি জানি নাকি? জানি না, তবে জেনে যেতে কতক্ষণ, আর একবার জেনে গেলে নবাবকেও জব্দ করা যাবে। তার মানে এই জন্য বিজ্ঞানীর বাড়িতে আসা যাওয়া করছিল গোপাল দাদা। হ্যাঁ, চল চল চল, মন্ত্রী মশাইয়ের কান গরম করি গিয়ে। গোপাল যে ভেতরে ভেতরে কি করছে কিছুই তো খবর পাচ্ছি না। আর ওই অকর্মার ঢেকি বটা ঘটাও তো কই কিছুই বলছে না। ওদিকে মহারাজও তো কাল সকালেই সবাইকে হাজির হতে বলেছেন,
নিজের নিজের পরিকল্পনা জানাতে। না 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 না, এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে যে এবারেও গোপালই বাজি মেরে বেরিয়ে যাবে। উফ, মারামারি কিছু করবে কিনা জানি না, তবে মাখামাখি নিশ্চয়ই হবে। আর তার জন্যে বিজ্ঞানীর কাছে গিয়ে ভেষজ রঙের ব্যবস্থাও করে ফেলেছে গোপাল দাদা। তার মানে তলে তলে এই ছবি করছিল পালের গোদা গোপাল। আর এই রং দিয়েই নবাবকেও জব্দ করার ফোন দিয়ে আঁটছে গোপাল দাদা। ওর ফন্দিয়াটা বের করছি। গোপাল যদি যায় ডালে ডালে, তাহলে আমিও পাতায় পাতায় যাই। তাহলে তাই 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 আমরাও যাই এইবার। যাবি তো বটেই, তবে এবার একটা বিশেষ জিনিস জোগাড় করে আনতে হবে তোদের, আর ওই দিয়েই এবারে গোপালকে একেবারে লেজে গোবরে করে ছাড়বো। শোন তবে। এই তো সবাই হাজির হয়ে গেছো দেখছি। আগে মহারাজ ডেকেছেন বলে কথা, হাজির না হয়ে উপায় আছে নাকি? বুঝলে, কাল দোলের দিনই নবাব আসছেন। হ্যাঁ, এবার বলো দেখি তাকে কিভাবে রঙিন অভ্যর্থনা জানানো যায়। হ্যাঁ হ্যাঁ, সেই পরিকল্পনাটাই সকলের পূর্বে করে নেওয়া চাই। হাজার হোক, অতিথি দেব ভব। আমি তো ঠিক করেই নিয়েছি, আমি রং ভরা বেলুন ফাটাবো একেবারে ফটাস ফটাস করে, এইভাবে। হ্যাঁ, যা ফাটছে না কেন? তোমার যা পরিকল্পনা দেখছি, তাতে বেলুন না ফাটলেও নবাব আমাদের পটকা ফাটিয়েই ছাড়বেন। আমি ভাই ওইসবে নাই, আমি শুধু রঙিন ওড়না ওড়াই। মা, পায়ে পায়ে ওড়না, ছাড় ছাড় না, আমায় ছাড় না। বোঝো ঠেলা। এই মরেছে, এই পিচকারিও যে কাজ করে না। রং চুড়ে যে নবাবকে আমন্ত্রণ জানাবো, সেটাও তো হচ্ছে না দেখছি। না 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 না, আমি বেশ ভালোই বুঝতে পারছি যে কাল কি হবে। তোমাদের উপর ভরসা করাই আমার ভুল হয়েছে। মহারাজ, এখনই অত ভেঙে পড়ছেন কেন মহারাজ? চিন্তা নেই, সবকিছু তালগোল পাকিয়ে গেলেও গোপালের মস্তিষ্ক প্রসূত বিজ্ঞানীর ভেষজ আবির আর রং ঠিক কাজে দেবে। গোপাল সেগুলো আগে ভাগেই ব্যবস্থা করে রেখেছে। বলো কি, গোপাল তার মানে ভেতরে ভেতরে কাজ গুছিয়েই রেখেছে? মন্ত্রীমশাই এই কথা জানলো কি করে? তার মানে খবর আগে ভাগেই মন্ত্রীমশাইয়ের কানে পৌঁছে যাচ্ছে। আর মন্ত্রীমশাইয়ের গলায় যেন আমার জন্য একেবারে মধু ঝরছে। না না না, এবার তাহলে সেই মতো ব্যবস্থা নিতে হবে। গোপাল, তুমি বরং ওইসব আবির রং রাজপ্রাসাদে এনে জমা করে রাখো, যাতে নবাব এলে সময়ের সুযোগ করে আমরা তাকে ওই রং দিয়েই বরণ করে নিতে পারি। হ্যাঁ, তাই করো গোপাল, কাজ বরং আগে থেকে এগিয়ে রাখা ভালো। তবে অতি ভক্তি চোরের লক্ষণ। বুঝতে পেরেছি, লক্ষণ ভালো নয়। দেখা যাক কি হয়। বেশ, তাই হবে মহারাজ। আসুন আসুন, আমাদের কি সৌভাগ্য, স্বয়ং নবাব বাহাদুর এসেছেন আমাদের রাজ্যের দোল উৎসবে। সৌভাগ্য না দুর্ভাগ্য, সে তো ঠিক সময় টের পাবেন মহারাজ। হ্যাঁ, আমিও খুব খুশি হয়েছি এখানে এসে। তবে আরো খুশি হব তোমাকে জব্দ করতে পারলে। বেশ তো, তবে গোপাল, তুমি এসেই না হয় নবাবের কপালে ভেষজ আবির মাখিয়ে বরণ করে নাও ওনাকে। মন্ত্রীমশাইয়ের হলোটা কি? এইভাবে সব কাজে আমাকে এগিয়ে যেতে বলছেন? না না, ওর হাব ভাব তো খুব একটা সুবিধার ঠেকছে না। ওরা এত উৎসাহের কারণ কি? তবে কি আবিরেই? যাও গোপাল যাও, তুমি তবে আর দেরি করো না।
ইয়ে যাকে বলে শুভস্য শীঘ্রম। ওই আবিরে কায়দা করে আগে থেকেই চূর্ণ মিশিয়ে দিয়েছি আমি। এই কারণেই আগে থেকে সেই সব রং আবির রাজপ্রাসাদে মজুত করতে বলেছিলাম। এবার গোপালকে দিয়ে নবাবকে বরণ করানোর সময় সব ফুর্তি বের করে দেব। আরে আরে আরে, করো কি ওইসব রং আবির দিয়ে আমাকে বরণ করে নিতে চাইলে তো হবে না। হ্যাঁ, হবে না তাহলে হবেটা কি? জাহাপানা তো এখানে রং মেখে নয়, রং মাখিয়ে দোল উৎসব শুরু করবেন। আগে সে তো করবেনই, তবে তবে তার আগে নিজে একটু রং না মাখলে হয়? আজকের দিনে একটু রং তো আপনাকে মাখতেই হবে। বেশ, এত করে বলছো যখন, তখন রং না হয় মাখবো। তবে সেই রং এমন রং হবে যে রং গায়ে লাগবে না, কিন্তু আমি রঙিন হয়ে যাব। হ্যাঁ, এমন কিছু কি মাখাতে পারবে কৃষ্ণচন্দ্র? না হলে নবাবকে ঠিক মতো অভ্যর্থনা করা হয়নি বলে মহারাজকে জরিমানা করা হবে। হ্যাঁ, সে আবার কি কি ফাঁসলাম রে বাবা। এখন এই বিপদ থেকে আমাকে একমাত্র গোপালই উদ্ধার করতে পারে। বেশ তো, নবাব বাহাদুর না হয় মৃদু জলযোগ করে একটু বিশ্রাম নিন এই ফাঁকে, তারপরে যথা সময়ে রং মাখামাখির ব্যাপারটা সামলে নেওয়া যাবে। বেশ, তাই হবে। তবে সাবধান জাহাপানা, ভুলে যাবেন না আপনার কিন্তু ওই দুধ জাতীয় খাবার দাবারে বারণ আছে। খেয়েছেন কি অমনি পেটের গড়বড় শুরু হয়ে যাবে। তোমার আর মনে করানোর দরকার নেই, সে আমার ভালোই মনে আছে। তাহলে এই ব্যাপার, হ্যাঁ? তবে তো এটাকেই কাজে লাগানো যেতে পারে। বেশ খানিকক্ষণ তো হয়ে গেল, কই এখনো তো খাবার দাবার কিছু এলো না। এদিকে পেটে যে ছুঁচো ছোটাছুটি শুরু করে দিয়েছে। মনে হচ্ছে আপনার জন্য বিশেষ খাবার বানাচ্ছে। বানাচ্ছে তো বানাচ্ছি, সেই খাবার আস্তে আস্তে যে আমার খিদেটাই মরে যাবে। এই রে, নবাবের মনে হচ্ছে জোর খিদে পেয়ে গেছে, তবে আর অপেক্ষা করতে হবে না। এই যে আপনার জন্য একেবারে ডালি সাজিয়ে নিয়ে এসেছি। কই কি এনেছো দেখি? এই মরেছে জাহাপানা, এ তো ছানার পায়েস, রাবড়ি, আমদই, দুধ পুলি। তাড়াতাড়ির মধ্যে এগুলোই যে পাতে দেওয়া গেল এখন। এই দিয়েই না হয় জলযোগটা সেরে ফেলুন জাহাপানা। কিন্তু এসব যে আপনার চলে না জাহাপানা। চলে চলে চলে, খুব চলে। এদিকে আমি মরছি খিদের জ্বালায়, আর উজির কিনা বাজ বিচার করছে। না চললেও চালিয়ে দিন জাহাপানা, দেখবেন কিচ্ছু হবে না। কথাতেই তো আছে, বিদেশের নিয়ম নাস্তি। দাও 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 দেখি খাই। কেমন স্বাদ হয়েছে দেখি। খেয়ে নিন, আপনার খাওয়া হয়ে গেলেই না হয় দোল খেলার উদ্বোধন হবে। এক্ষুনি নবাব এসে রং খেলা শুরু করবেন, কিন্তু তার আগে তার যে ওই অদ্ভুত শর্তটা পালন করতে হবে, তার কি হবে? সে আর কি করে সম্ভব? নবাব ঠিক আপনাকে প্যাঁচে ফেলে দিয়েছে। নবাবের কি বুদ্ধি! এবার তবে কি হবে? কি আবার হবে? মহারাজের মুখে চুনকালি পড়বে। আমি তো আগেই বলেছিলাম, গোপালের উপরে ভরসা করলেই ডুবতে হবে। হ্যাঁ, কে বলেছে? মন্ত্রী মশাই। যে ডোবাতে পারে সে ভাসাতেও পারে। দেখুনই না কি হয় এবার। হ্যাঁ, তাহলে ভালো কিছু হবে বলছো? তাই যেন হয়। এই তো জাহাপনা হাজির হয়ে গেছেন, এবার তাহলে রং খেলা শুরু করলেই তো হয়। সে না হয় করছি, কিন্তু আমাকে ওই রং ছাড়া রঙিন করার কি হবে? হবে হবে, সব হবে। এই তো হলো বললে। এই 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 মরেছে, এই মরেছে, আওয়াজ যে পেয়ে গেছে, পেটটা মোচড় দিচ্ছে। এই এই আমি যাবো আর আসবো। এই তো নবাব ফিরে এসেছেন। হ্যাঁ, এবার তাহলে শুরু করা যাক। হ্যাঁ, শুরু করলেই করা যায়, কিন্তু আমাকে মনে হচ্ছে আবার যেতে হবে। এই আমি যাবো আর আসবো। বারবার বারণ করেছিলাম, এবার বুঝুন ঠেলা। বারণ করলেই হবে? এদিকে আমার তো কাজের কাজ করা হয়ে গেছে। এইবারে হয়েছে। না না না, মানে আমি আবার শিখেছি। কিন্তু আবার যদি দৌড় লাগান তখন কি হবে? বারবার প্রজাদের সামনে এইভাবে ছোটাছুটি করে যে আপনার মান সম্মান এমনিতেই ধুলোয় মিশে গেছে জাহাপনা। এবার আবার গেলে
আপনার অবিবেচকের মতো কাজের জন্যই যে সারা কৃষ্ণনগরেই রং খেলা আটকে আছে। না না, আমি সত্যিই লজ্জিত। এইভাবে যে একটা গন্ডগোল হয়ে যাবে সেটা ভাবতে পারিনি আগে। তবে আমি রং খেলা উদ্বোধন না করলেও আমাকে রং ছাড়া রঙিন করার ব্যাপারটা তো করতে পারোনি তোমরা। হ্যাঁ হ্যাঁ, সেটার কি হবে? নবাব কিন্তু কিছুই বলেননি, আবার ঠিক প্যাচ ফেলে দিয়েছেন। এবার গোপাল জব্দ হবে। এই তো কি মানে বাবা, মানে কথাতে তো এটাও আছে জাহাপনা যে লজ্জায় রাঙা হয়ে যাওয়া। আর রাঙা মানে লাল। আপনি যখন নিজে মুখেই বলেছেন যে আপনি ভীষণ লজ্জিত, তখন তাহলে এটাও স্বীকার করে নিয়েছেন যে লজ্জায় আপনি রাঙা মানে লাল হয়ে গেছেন। ব্যাস ব্যাস, তাহলেই তো রং ছাড়াই রঙিন হয়ে গেলেন নবাব। তা রং মাখতে আর বাকিটা কি থাকে? এই রে, তাই তো। আপনি ফেঁসে গেছেন জাহাপানা। আরে কি মুশকিল, গোপাল যে আবার জিতে গেল দেখছি। আমি সত্যি গোপালের বুদ্ধির কাছে হেরে গেছি এবার। তবে এখন আর রং খেলা শুরু করতে অসুবিধে নেই, কিন্তু এই খেলা হবে কি করে? এই রাজ্যের একটা সংস্কারও আছে জাহাপনা। অতিথি প্রথমে রাজ্যের মন্ত্রীকে আবির মাখিয়ে দেন, তারপরেই খেলা শুরু হয়। এমন নিয়ম আছে নাকি? তবে থাক না থাক, গোপাল যখন বলছে তখন চালু করতে আর অসুবিধে কি? তাই নাকি? তবে আমি এক্ষুনি তাই করছি। দাঁড়ান দাঁড়ান নবাব বাহাদুর, তার আগে এই দস্তানা জোড়া পরে নিন, তারপর মন্ত্রী মশাইয়ের গালে আবির লাগান। দস্তানা পড়লে আপনার হাতে রং লাগবে না, আপনি তো রং মাখবেন না, তাই এই ব্যবস্থা আর কি। একবার মন্ত্রী মশাইকে আবির মাখাক, তারপর মজা দেখবে। এই মরেছে, আমি কেন? না 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 না, মানে মানে আমাকে ছেড়ে দিন জাহাপনা। মানে মানে আমি তো ঠিক। এই না না করে হাতের কাছে আসো দেখি। ওরে 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 বাবা রে, ওরে বাবা রে, জ্বলে গেল রে, জ্বলে গেল রে। আমার দেওয়া বিছুটি চূর্ণ আমার রে ফসকা ফেলে দিল রে। ওরে বাবা রে, যা ভেবেছিলাম ঠিক তাই। আমার আনা আবিরে বিছুটি চূর্ণ মিশিয়ে দিয়ে আমাকে বেকায়দায় ফেলার বুদ্ধি এঁটেছিল মন্ত্রী মশাই। এটা আবার কি হলো? তেমন কিছু না, ওই এক ঢিলে একেবারে দু পাখি ঘায়েল হয়ে গেল। এদিকে আপনি রং না মেখেও লাল, ওদিকে মন্ত্রীর চালে মন্ত্রী নিজেই কুপোকা। মন্ত্রী মশাইয়ের জোরাজুরি দেখেই আমি বুঝতে পেরেছিলাম উনি ভিতরে ভিতরে কোনো ফন্দি এঁটেছেন, তাই আমিও ওই দস্তানা জোড়া সঙ্গে করে নিয়ে এসেছিলাম। তবে আমরা ছাড়ছি না, সবাইকে রং মাখাবো আমরা। আমিও কিন্তু একেবারে রং গুলে তৈরি হয়ে এসেছি। এতক্ষণে বেশ দোল দোল মানে রঙের খেলা হবে বলে মনে হচ্ছে। আকাশে বাতাসে কেমন যেন একটা রং রং গন্ধ। এই কৃষ্ণনগরের দোল বেশ জাঁকিয়েই হয় বটে। তবে সবই গোপালের জন্য। তাই তো বলি, গোপালের ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। নাও, সভার কাজ শুরু করো। মহারাজ, সভা শুরুর আগে আমার একটা অত্যন্ত প্রয়োজনীয় কথা আছে। কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কথা? বিশদে বলো মন্ত্রী। এই কথা বলার পূর্বে মহারাজের কাছে একটা আর্জি আছে। আমি আশা করব মহারাজ পুরো কথাটি মনোযোগ দিয়ে শুনবেন। মন্ত্রী, এ কেমন কথা তোমার? আমি তো মহারাজ, আমার কাজই হলো সবার কথা, সবার অভিযোগ আমাকে মন দিয়ে শুনে তারপর বিচার করা। সুতরাং তোমার কথা, শুধু তোমার কথাই বা কেন, আমি সকলের কথাই খুব মনোযোগ দিয়ে শুনি। কিন্তু এই কথা শোনার পর আপনার বিচার হয়তো আমি পাবো না। তোমার একই রকম কথা, তুমি আমাকে, আমার বিচারকে অশ্রদ্ধা করছো। মন্ত্রী, এবার আমি আদেশ করছি, তুমি তোমার কথাটা সম্পূর্ণ করো। আপনি আমাকে নিশ্চিত করুন, কথাটা শোনার পর আপনি বিচার ব্যবস্থায় কোনো পক্ষপাতিত্ব করবেন না। তোমার এই কথা বলার পর আমার তো একটা কথাই বলতে হয় যে আমার বিচার পক্ষপাতহীন। আর তোমার কথায় যদি মনে হয় আমি তোমার প্রতি কোনো অন্যায় করেছি, তাহলে আমি আমাকেই শাস্তি দেব। আমি এই সভায় আপনার সকল সভাসদ এবং তাদের পরিবারের মধ্যে কোনো একজনের দ্বারা প্রতারিত হয়েছে। সহজ কথায় বলতে গেলে এই সভার সাথে যুক্ত কেউ বা তার পরিবারের কোনো একজন আমাকে প্রতারিত করেছে মহারাজ। আপনাকে প্রতারিত করেছে? আমি তো বিস্মিত। সে কি?
কে সে? তুমি এখনই তার নাম বলো এবং সাথে উপযুক্ত প্রমাণ দাও। আমি কথা দিচ্ছি, যদি প্রমাণিত হয় আমার সভায় সভাসদদের মধ্যে কোনো একজনই অপরাধ করেছে, তাহলে তাকে আমি কঠিন শাস্তি দেব। ধন্যবাদ মহারাজ। আমি 3 দিন ভাবতে দিলাম সেই সভাসদকে বা তার পরিবারকে। যদি সরাসরি অপরাধ স্বীকার না করে তাহলে 3 দিন পর আমি নাম বলবো প্রমাণ সহ। মন্ত্রীমশাইয়ের এ আবার কি আচরণ ঠিক বুঝতে পারা যাচ্ছে না তো। সত্যি কেউ কি অপরাধ করেছে নাকি কাউকে ফাঁসাবার জন্য আগে ভাগে একটা গল্প করলেন? মন্ত্রীমশাইয়ের মতিগতি তো জানা আছে। আহ, তুমি যে বড় ধর্ম সংকটে ফেললে হে মন্ত্রী। ঠিক আছে, আমি 3 দিন সময় নিলাম। অপরাধী তার অপরাধ স্বীকার করলে ভালো, না হলে 3 দিন পর মন্ত্রী প্রমাণ সহ আমার কাছে এলে অপরাধীকে বিচার করে আমি তার শাস্তি দেব। তাহলে আজকের মতো সভা এখানেই মুলতুবি করলাম। বিষয়টা কিরকম একটা হয়ে গেল গোপাল। আমি তো এর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। সেটাই তো বহু মূল্যবান প্রশ্ন বিজ্ঞানী, যে ষড়যন্ত্রী মন্ত্রীমশাইকে কে প্রতারিত করবে। আচ্ছা, এই কিরকম বিপদ গোপাল? দুরু দুরু করছে বুক আর টিপ টিপ করছে কপাল। তুমি কি কোনো তঞ্চকতা করেছো সভাকবি যে তোমার বুক দুরু দুরু করছে? মনে তো নেই, কিন্তু অজান্তে যদি করে ফেলি ভুল, তাহলে কি শাস্তিতে চড়তে হবে শুল? আচ্ছা গোপাল, আমি কি কখনো মন্ত্রীমশাইয়ের সঙ্গে কোনো প্রতারণা করেছি? মনে তো হয় না। গোপাল, তুমি কেন চুপ করছে প্রাণ ধুকপুক? ভাবছি সভাকবি, ভাবছি এটা মন্ত্রীমশাইয়ের কোনো চাল নয় তো? এইসব চালবাজিতে বড় ভয় গোপাল। আমি সরল সাদা মানুষ, বিজ্ঞান নিয়ে থাকি। বিজ্ঞানী সেটা আমি জানি, তুমি নিশ্চিন্ত থাকো। তোমার মতো লোক জ্ঞানে অজ্ঞানে কারো কোনো ক্ষতি করতে পারে না। আমি কি তবে জটিল গোপাল? শেষে কি আমার পূর্বে কপাল? আরে না না সভাকবি, তুমি হলে সভার কবি, তুমি শব্দ দিয়ে আঁকো ছবি। তোমার দ্বারা প্রতারণা অসম্ভব। পণ্ডিত, তুমি কোনো কথা বলছো না কেন? তোমার কি কোনো চিন্তা মনের মধ্যে বাসা বেঁধেছে? ঠিক বুঝতে পারছি না গোপাল। আমি একবার কোনো কারণে খুব রেগে গিয়ে মন্ত্রীমশাইকে কিছু কটু কথা বলেছিলাম। কি জানি সেটারই প্রতিশোধ নিতে যাবে কিনা বুঝতে পারছি না। এই সেটাই আমি ভাবছিলাম এতক্ষণ ধরে। কটু কথা আর প্রতারণা কি এক পণ্ডিত? তুমি মিথ্যে ভাবছো। হয়তো, আবার হয়তো না। দুরাত্মার তো ছলের অভাব হয় না। হয়তো ওই কটু কথাটাকেই প্রতারণা হিসেবে চালিয়ে দিল। মিছেই ভাবছো পণ্ডিত, একটা চক্রান্ত তো আছেই। কি সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। একটু সময় দাও। মাত্র 3 দিন হাতে সময়, এর মধ্যে কি তুমি কিছু করতে পারবে? বের তো করতেই হবে। 3টে দিন আমার জন্য যথেষ্ট। মনে ফুর্তি রেখে বাড়ি যাও। গোপাল তো আছেই তোমাদের সাথে। সেটাই তো ভরসা, নইলে সবই তো ফর্সা। বলেছো ভালো। এখন চলো। বিষয়টা কিরকম হলো কিছু বুঝতে পারছো রাজ্যতীশী? তোমার গণনায় কি জানা যাচ্ছে? কে হতে পারে আমাদের মধ্যে? আমি কিছুই ভাবতে পাচ্ছি না। আমার মাথা কিন্তু ঘুরছে। আমি একবার মন্ত্রী মশাইয়ের হাত দেখে গণনা করে কিছু অপ্রিয় সত্য কথা বলেছিলাম। সেগুলোকে ধরলে আমার ওপর একটা আক্রোশ থাকলেও থাকতে পারে। আচ্ছা, এই মন্ত্রী মশাইয়ের লক্ষ্য গোপাল নয় তো? না না না, কারণ গোপাল হলে মন্ত্রী মশাই এইরকম ভাবে ভাববাচ্ছে কথা বলতেন না। সোজাসুজি গোপালকেই দায়ী করতেন, কারণ গোপালকে মন্ত্রীমশাই সভাসদ হিসাবে মানেন না। হ্যাঁ, সেটা অবশ্য তুমি ঠিকই বলেছো রাজবৈদ্য। তাহলে তো একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। তাহলে কি আমি? কেন, তুমি কি করেছো? না, মানে সেই রকম বিশেষ কিছু না। ওই একবার কোনো একটা বিষয়ে আমার সঙ্গে কিঞ্চিত ওই কথা কাটাকাটি হয়েছিল, সেটাকে ধরে উনি আবার তীরটা আমার দিকে ছুঁড়ছেন কি? এটা তো হলেও হতে পারে। এটা যদি হয় তবে আমি রেহাই পাই। তবে সবটাই তো যদি, আর যদির কথা নদী।
এখানে বসে থেকেই বা কি লাভ? আর 3 দিন পর তো ফলাফল প্রকাশ পাবেই। কার ভাগ্যে কি আছে কে জানে। চলো গো, চলো এবার ওঠা যাক। এখানে বসে চিন্তা করলে চিন্তা শুধু বাড়বে। তা ঠিক, চলো বাড়ি যাই। হ্যাঁ গো, বলি শুনছো? খোকা সেই কখন বেরিয়েছে, এখনো তো ফিরলো না। কোথায় গেছে তোমাকে কিছু বলেনি? না, কিছু তো বলে যায়নি। বলেছে হাতের কাজ শেষ হলেই তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, তা হাতের কাজটি কি সেটা কি তোমায় কিছু বলেছে খোলসা করে? আমাকে কিছু বলেনি, তবে এমন কিছু করবে না যেটায় আমাদের মাথা নিচু করতে হয়। হ্যাঁ, না হলেই ভালো। তা হ্যাঁ গো, তোমার চিন্তা হচ্ছে না? আমারও চিন্তা হচ্ছে বুঝলে, তবে তোমার খোকাকে নিয়ে নয়, রাজসভা নিয়ে। মন্ত্রীমশাই একটা বোমা ফাটিয়েছেন, লক্ষ্যটা যে কার দিকে সেটা ধরতে পারছি না। সে কি গো, কি বলেছে না? বলছে যে সভাসদদের মধ্যে বা তাদের পরিবারের কেউ নাকি মন্ত্রীমশাইয়ের সঙ্গে মিথ্যাচার করেছে। সে কি গো, কে নাম ধাম কিছু বলেছে না? ওই যে বললাম না, লক্ষ্যটা ঠিক কার দিকে সেটা তো ধরতে পারছি না, আর সেটাই সবাইকে বড় বেশি চিন্তায় ফেলেছে গিন্নি। মা, ভীষণ খিদে পেয়েছে, দাও খেতে দাও। কোথায় ছিলি এতক্ষণ? কতদিন পরে দেশে ফিরলাম, সবকিছু একটু দেখে শুনে নিচ্ছি। এবার থেকে ভাবছি আর বাইরে যাব না। কিন্তু মা, বাবা তো আর আমাকে ভালোবাসে না। শুধু ওইটুকুর জন্য বাড়ি ফেরার পরেও আমাকে মামার বাড়িতে থাকতে হচ্ছিল। বাবা এবারে আমার দিকে একটু মুখ তুলে তাকাবে। কি ব্যাপার বল? তোমার তো খুব ক্ষমতা, দাও না আমাকে রাজসভায় ঢুকিয়ে। আরে এখন তো তোর পড়াশোনার সময়, মন দিয়ে পড়াশোনা কর। সময় হলে ঠিক বলবো। আজ মহারাজ খুব চিন্তায় আছেন। কেন চিন্তা কেন? মন্ত্রীমশাই রাজসভায় বলেছেন তার সাথে সভাসদদের কেউ বা তাদের পরিবারের কেউ তার সাথে খারাপ ব্যবহার করেছে। তাই নাকি? ভালো, মন্ত্রী মশাইয়ের সাথেও কেউ খারাপ ব্যবহার করতে পারে তাহলে। তুই ওভাবে হাসলি কেন? হাসি পেল তাই। আচ্ছা, তোর সাথে মন্ত্রী মশাইয়ের দেখা হয়েছিল? কথাবার্তা কিছু হয়েছিল? তেমন কিছু না, ওই যেমন হয় আর কি। অনেকদিন পরে দেখা হলে সবাই যা করে ওই জিজ্ঞাসা করে কেমন আছো, কি করছো, কতদিন থাকবে, এই আর কি। হ্যাঁ, দাও মা খেতে দাও। কিছু একটা ঘটনা তো ঘটিয়েছে মনে হচ্ছে। না, ভালো করে খোকার সাথে কথা বলতে হবে। আরে আরে মহারাজ, আপনি ওরকম ছটফট করছেন কেন? একটু শান্ত হয়ে বসুন। আচ্ছা, তুমি কখনো মন্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছো? আমার সাথে দেখা হয় কখন যে আমি মন্ত্রী মশাইয়ের সাথে খারাপ ব্যবহার করব? এ আপনার কাজ। অজান্তে কখন মন্ত্রীকে কিছু বলে দিয়েছেন। রাগ হলে তো আপনার দিক বিদিক জ্ঞান থাকে না মহারাজ। ও, তাহলে বলছো এটা আমার কাজ? আপনারই যে কাজ সেটা বলছি না মহারাজ, আপনার হতে পারে এটাই বলেছি। তাহলে তো ভারী গোলমাল হলো দেখছি। ওই জন্যই বলি রাগকে নিয়ন্ত্রণ করুন। এখন দেখলেন তো কি একটা বিপদ বাঁধিয়ে ফেললেন। এবার কি হবে বলো তো রানী? যদি দেখা যায় দোষ আমার, তাহলে আমি আমাকে আবার কি শাস্তি দেব? এটা ভাবতে ভাবতেই আমি অস্থির হয়ে পড়ছি। না, দেখাই যাক কি হয়। আসুন আসুন, শান্ত হয়ে বিশ্রাম নিন। হ্যাঁ, ঠিক বলেছ। আগে তো শুয়ে পড়ি, তারপর যা থাকে কপালে। রতন, তোরা ঠিক মতো সাক্ষী দিবি তো? একদম, যা দেখেছি যা শুনেছি সব গড়গড় করে বলে দেব। ব্যাস, আর কোনো চিন্তাই নেই।
কালই হাটে হাঁড়ি ভাঙবো। আমরা তো আপনাকে সাহায্য করব, কিন্তু ওই বিনিময়ে আমরা কি পাবো? এখানে বিনিময় আসছে কেন ভোলা? আমি তো কোনো অন্যায্য কিছু করছি না, সবই তো তোমাদের সাথে ঘটেছে। তোমরা সত্যি কথা বলার জন্য পারিশ্রমিক দেবে নাকি? দেখুন মন্ত্রী মশাই, আপনার কিছু নিশ্চয়ই লাভ আছে। লাভ ছাড়া তো আপনি এক পাও হাঁটেন না। কথাটা কিন্তু ভোলা ঠিকই বলেছে। আমাদের তো সাদা মনে কাদা নেই। আপনি যখন কিছু একটা বলেন আমরা তো আর আপনার কথা ফেলতে পারি না। ঠিক আছে ঠিক আছে, তোমরা সাক্ষী দিতে কত করে নেবে? ভোলা ভোলা তুমি বলো বলো, কথাটা তুমি তুলেছো ভোলা। হ্যাঁ, কথাটা হয়তো আমি তুলেছি, কিন্তু পারিশ্রমিকের কথাটা তো ওই রতনদা বলবে। নাও নাও না নাও নাও, বলো রতনদা বলো। ঠিক আছে, ভোলা যখন আমাকে এই ভাতটা দিয়েছে তখন আমি বলি কি, মন্ত্রী মশাইয়ের কথাও থাকুক আর আমাদের কথাও থাকুক। আর সাক্ষী দিতে আমরা ওই 50 মোহর করে নেব। কি বলো ভোলা ভাই? একদম ন্যায্য দাবি করেছো। হ্যাঁ, এর চেয়ে কম চাওয়া যায় না। কি মন্ত্রী মশাই, কমের উপর দিয়ে হয়ে গেল তো? সব কটাকে তাড়া, সববার খুব বার বেড়েছে। এখন তো আর কিচ্ছু করার নেই, ওদের কথা তো রাখতে হবে। ঠিক আছে, তাই হবে। আমাদের পারিশ্রমিক কিন্তু আগে দিতে হবে, তারপর আমরা সাক্ষী দেব। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা একদম মুখের কথা বলেছো। হ্যাঁ, এই জন্যই তো তোমাকে এত মান্য করি। ঠিক আছে ঠিক আছে, আজ রাতে তোরা তোদের পারিশ্রমিক নিয়ে যাবি, কেমন? মোক্ষম সময় কথাটা তুলেছ ভোলা ভাই, একেবারে জোঁকের মুখে নুন। সাক্ষী দেবার জন্য বেশ ফোকটে কিছু মোহর পাওয়া গেল। গোপাল, তোমার কোনো চিন্তা নেই? কেন মহারাজ, আমার চিন্তা থাকবে কেন? আমার তো কোনো চিন্তাও নেই, ভাবনাও নেই। কিন্তু মন্ত্রী তো আমাদের ঘুম কেড়ে নিয়েছে। ও মন্ত্রী, বলো না গো, কে তোমার সাথে তঞ্চকতা করেছে? কে তোমাকে প্রতারিত করেছে? আর তো মোটে একটা রাত মহারাজ, তারপরেই তো সব প্রকাশ হবে। আচ্ছা, আমার ওষুধ কি আপনাকে প্রতারিত করেছে? ও তো বহুবার। বহুবার? তার মানে আমি কি? কালকে জানা যাবে, কেমন? একটা কথা জিজ্ঞাস্য আছে মহারাজ। বলো শুনি, কি তোমার জিজ্ঞাস্য? অপরাধী যেই হোক, সে যেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়। সে তো অবশ্যই। গোপাল এটা কেন বললো? তাহলে কি গোপাল কিছু আন্দাজ করেছে? মহারাজ, আমার মনে হয় প্রতারককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত নয়, কারণ প্রতারক তার প্রতারণা কেন করেছে সেটা সে বোঝাতে চাইবে। তাতে আপনার অসুবিধাটা কোথায়? অসুবিধাটা সমাজে। কোনো প্রতারক তার কথার জাল বুনে প্রতারণাকে যাচাই করবে, এটা করতে দেওয়া উচিত নয়। মন্ত্রী, তুমি ঠিক বলেছ। আমার প্রতারণাকে একেবারে সমূলে ধ্বংস করতে হবে। প্রতারণার একমাত্র সাজা যাবজ্জীবন কারাবাস। ব্যাস, নিশ্চিন্ত। আমরা কাল সবাই মিলে বলবো, এটা তো অন্যায়। মানবো না কিছুতেই, আইন হবে কিছুতেই। মনে হয় আমাকেই দোষী ভাবছেন মন্ত্রী মশাই। আমি তো কিছু ভাবতেই পাচ্ছি না, আর মন্ত্রী মশাই যা পুনিতা করছেন না, অসহ্য। কি গো গোপাল, তুমি তো কিছু বলো। তুমি চুপ করে বসে আছো কেন? কি আর বলবো রাজজ্যোতিষী, আমার আর কিছু বলার নেই। কাল দেখি কি হয়। আচ্ছা গোপাল, তোমাকে এত শান্ত দেখছি কেন? হ্যাঁ, তোমার কোনো চিন্তা ভাবনা নেই? হ্যাঁ, তোমার সাথেই তো মন্ত্রী মশাইয়ের সবচেয়ে বেশি ঝগড়া চলে। আমি সোজা কথা সোজা ভাবে বলি, তাই আমার কোনো ভয় নেই। চলো বাড়ি যাই। আর কতক্ষণ বাড়ির বাইরে থাকবো? হ্যাঁ, এবার আমাদের নিজের নিজের বাড়ি যেতে হবে। এই চলো সব, চলো চলো। এবার বল খোকা, ঘটনাটা কি ঘটেছিল? সেদিন সকালে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, মন্ত্রী জেঠু আমাকে ডাকে। এই খোকা খোকা, শোন শোন শোন, তোর সাথে অনেক কথা আছে। বাবা, আমার সাথে অনেক কথা? কি কথা মন্ত্রী জেঠু? আমার একটা কাজ করে দিতে হবে, পারবি? কি কাজ? কাজটা খুব কঠিন না, কিন্তু করতে গেলে অনেক দম লাগবে।
আপনি আমাকে আগে বলুন কি করতে হবে, কাজ তো করে দেব, নগদ কি পাবো? আমি পুরো কাজটা করবার জন্য তোকে 50 মোহর দেব। কাজের আগে 25, কাজের পরে 25। রাজি? হ্যাঁ রাজি? রাজি। এবার বলুন আমাকে কি করতে হবে। তোর কানটা আমার মুখের সামনে আন, এই সব কথা কানে কানেই বলতে হয়। নিন এবার বলুন। এবার শোন। পারবি? পারবো, এই আর কঠিন কি কাজ? তবে এই কাজে আমাকে পুরো 50 মোহর দিয়ে দিতে হবে। হ্যাঁ। কেন? এই কাজের পরে আমি আর ঘরে থাকতে পারবো? ঠিক আছে ঠিক আছে, তাহলে তাই হবে। কাল সকালে ভোলা ময়রার দোকানে আমার সাথে সাক্ষাৎ করবি, আমি ওখানেই তোকে মোহরটা দেব। কেমন? ঠিক আছে, তাহলে কাল সকালে ভোলা ময়রার দোকানে দেখা হবে। আচ্ছা, তাহলে ব্যাপারটা হলো এই। গো এবার কি হবে? দাঁড়াও দাঁড়াও, একদম নাকে কেঁদো না, আমাকে পুরো বিষয়টা বুঝতে দাও। আর কি বোঝার আছে তোমার? এখন অনেক কিছু বোঝার আছে গিন্নি, তবে তুমি নিশ্চিন্ত থাকো, তোমার খোকার টিকিটিও কেউ ছুঁতে পারবে না। আচ্ছা খোকা, তোকে মন্ত্রী মশাইয়ের কাছ থেকে মোহর নিতে কে কে দেখেছে? কথা মতো পরদিন সকালে ভোলা ময়রার দোকানে গেলাম। এই তো একদম সঠিক সময় এসেছি। এই রতন, ভোলা, তোরা সাক্ষী, আমি খোকার হাতে এই 50 মোহর দিলাম। কিসের জন্য মন্ত্রী মশাই? আমার একটা বিশেষ কাজের জন্য। কাজটা কি সেটা এই মুহূর্তে বলা যাবে না, কাজটা হলে কৃষ্ণনগরে একেবারে হই হই পড়ে যাবে। কি বল খোকা? সে তো ঠিকই। কতদিনে কাজটা করতে পারবি? এটা তো আপনার সামনে করতে হবে, 2-3 দিন সময় লাগবে। বেশ 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 বেশ, 3 দিন আমি অপেক্ষা করে থাকবো। হ্যাঁ, তাহলে আমি চলি। তার মানে কি কাজ করার জন্য তোকে টাকা দিল সেটা কেউ জানে না? না। বাহ, তার মানে তোর রাস্তা পরিষ্কার। যা খোকা, তুই নিশ্চিন্তে শুতে যা, কাল তোকে কি করতে হবে পাশে শুয়ে শুয়ে বলছি। চল। ঠিক আছে, তুমি আমাকে বাঁচার পদ্ধতি বলবে আর আমি তোমার সারা গায়ে সুড়সুড়ি দিয়ে দেব। মন্ত্রী, নাও এবার বলো তো, কে তোমাকে প্রতারণা করেছে? যে আমার সাথে প্রতারণা করেছে তার নাম বলতে যাবার আগে মহারাজকে আবার মনে করিয়ে দিতে চাই, আমি যেন বিচার পাই। এখানে আমার সাক্ষী উপস্থিত। ওরে বাবা, কতবার বলবো, প্রতারণার শাস্তি 2 বছরের কারাবাস। কোনো আত্মপক্ষ সমর্থন থাকবে না মহারাজ। ঠিক আছে, থাকবে না। প্রতারক হলো গোপালের ছেলে খোকা। এই তুমি কি বলছো মন্ত্রী? ও তো নিতান্ত বালক। ওই বালক খোকাই আমার সাথে প্রতারণা করেছে। মহারাজ, আমি বাবার কাছে সবটা শুনেছি, শোনার পর থেকে আমি খুব লজ্জিত। আমি কাজটা এখনই করতে চাই। তা এতদিন করনি কেন? সময় আর সুযোগ পাইনি। আমার কাছে এখন সময়ও আছে আর সুযোগও আছে। কি মন্ত্রী, এখন যদি কাজটা করে তাতে কি তোমার আপত্তি আছে? কাজটা হলেই হলো। না 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 না, আমার কোনো অসুবিধে নেই। নাও নাও খোকা, তুমি কাজটা করো তো। যথা আজ্ঞা মহারাজ। তাহলে মন্ত্রীমশাই, কাজটা আমি এবারে করছি। আর কোনো চাপ নেই, কি বলো গোপাল? আমারও তাই মনে হয় মহারাজ। ওই দেখুন, খোকা কাজ করতে শুরু করেছে। ও কি, ও তো লাঠি হাতে আসছে আমার দিকে। ও কি গো, তোমার খোকা কি আমায় মারবে নাকি? মহারাজ, এটাই তো মন্ত্রী জেঠু আমাকে করতে বলেছে। কি, আমার মন্ত্রী আমাকে মারতে চায়? ও মন্ত্রী, এসব কি শুনছি? এই না না মহারাজ, মহারাজ আপনাকে মারতে বলিনি। তাহলে কাকে মারতে বলেছিলে মন্ত্রী জেঠু? বিশ্বাস করুন মহারাজ, মহারাজ বিশ্বাস করুন, আপনাকে মারতে বলিনি। আমি গোপালকে মারতে বলেছিলাম। মহারাজ, ছেলে হয়ে বাবাকে মারবো, এটা পারা যায়? আমি লাঠি দিয়ে এক ঘা মারতে বলেছিলাম। মন্ত্রী, তুমি নাক খত দিবে। ছি 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 ছি, ছেলেকে বলছো বাবাকে মারতে? কি যুগ এলো! ছেলেকে বললে বাবাকে মারো? ছি 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 ছি, কি শিক্ষা! মন্ত্রী যদি পণ্ডিতের জায়গায় থাকতো তাহলে তো রাজ্যটাই রসাতলে চলে যেত। দাও মন্ত্রী দাও, নাক খত দাও। আমার নাক ফেদা হয়ে যাবে, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন। না 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 না,
তোমাকে আমি ছাড়বো না। তুমি নাক দিতে শুরু করো, নইলে কিন্তু শুলে দেবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মহারাজ, ঠিক আছে ঠিক আছে, আমি নাক কর দিচ্ছি, এই আমি নাক কর দিচ্ছি মহারাজ। খোকা, তোমার জন্য আমি আসল দোষীকে ধরতে পারলাম। ওহ, তোমার বুদ্ধির বলিহারি। খোকা আমাদের খোকা, দুষ্টু মিষ্টি সোনার ছেলে মন্ত্রীকে বানালো খোকা। এই নাও, আজ ভাত হয়নি, কটা মুড়ি খেয়েই রাজসভায় চলে যাও। হ্যাঁ, কি হলো, দাঁড়িয়ে রইলে যে, কিছু বলবে? মানে একটা কথা ভাবছিলাম, বুঝলে? কি কথা? এই অনেকদিন কোথাও বেড়াতে যাওয়া হয়নি গো, কোথাও একটা চলো না গো। তোমার কি মাথা খারাপ হলো গিন্নি? বেড়াতে কত খরচা তুমি জানো? তোমার শুধু খরচা খরচা আর খরচা, কোনোদিন তো নিজে থেকে বললে না চলো গিন্নি তুমি আর আমি কোথাও ঘুরে আসি। তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়েই যাও না। তুমি কি কচি খুকি নাকি যে ঘুরতে নিয়ে যেতে হবে? তাছাড়া ঘোড়ার নাম শুনলেই আমার মাথাটা কেমন বো করে ঘুরে ওঠে। উফ, কত খরচা বাবা। ধুর ধুর, তোমাকে কিছু বলাই ভুল। ধুর, ধুর। বসো বসো সবাই। শোনো সকলে, তোমাদের জন্য একটা খুশির খবর আছে। খুশির খবর? তা কি খবর মহারাজ? আমি বেশ কিছুদিন ধরেই একটা কথা ভাবছিলাম। শরীর সুস্থ রাখতে আমরা কত কিছুই করি, কিন্তু মনকে সুস্থ রাখতেও তো আমাদের কিছু করা উচিত নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মনকে সুস্থ রাখার একমাত্র উপায় হলো ঘুরে বেড়ানো। কি ঠিক কিনা? একদম ঠিক মহারাজ। কিন্তু বেড়ানো তো এমনি এমনি হয় না মহারাজ, প্যাকের জোর লাগে। আমি ঠিক করেছি তোমাদের সবাইকে সপরিবারে বেড়ানোর জন্য ভর্তুকি দেব, ভ্রমণ ভর্তুকি। প্রত্যেক সভাসদদের 50 সোনার মোহর। তাহলে তো ভালোই হয় মহারাজ, খুব ভালো হয়। কিন্তু একটা কথা, বেড়ানোর ভর্তুকি শুধু বেড়ানোর কাজেই লাগাতে হবে। যদি আমি খবর পাই যে কেউ বেড়াতে যায়নি, তাহলে কিন্তু তার কঠোর শাস্তি হবে, এই আমি বলে দিলাম। না না মহারাজ, না, বেড়াতে তো যাবই, সেই কবে থেকে গিন্নি বেড়াতে যেতে চাইছে। বেশ, তাহলে তোমাদের ভর্তুকি নিয়ে নাও। সকলে এক এক এসো আর এক এক করে নিয়ে যাও। তাহলে আগামী 2 দিন রাজসভা বন্ধ থাকবে। যাও যাও, সবাই বাড়ি যাও, বেড়ানোর প্রস্তুতি পর্ব সেরে ফেলো। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। যাকে যাক, ভালোই হলো। গিন্নি আজই বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলছিল, আর আজই মহারাজ ভর্তুকি দিলেন। একেবারে দুইয়ে মিলে একটু ভালো করে বেরিয়ে আসা যাবে। কি তুমি কাঁদছো কেন? কাঁদছি কি আর সাথে গোপাল দাদা, আমার গরুর গাড়ির একটা চাকা ভেঙে গেছে। আমি গরিব মানুষ, একটা চাকা কেনার সামর্থ্য নেই। এবার আমার সংসার কি করে চলবে গোপাল দাদা? আরে কত কষ্টে আছে গরিব মানুষটা। তা তোমার একটা চাকা কিনতে কত খরচা হবে? সে তো অনেক খরচ, কম করে 15 মোহর তো লাগবেই। আহা, কেঁদো না গো, কেঁদো না। এই নাও 15 মোহর, তুমি একটা নতুন চাকা কিনে নিও। সত্যি? এটা 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 সত্যি না আমি স্বপ্ন দেখছি? সত্যি গো সত্যি। মহারাজ আমাদের সবাইকে বেড়াতে যাওয়ার জন্য মোহর দিয়েছেন, কিন্তু আমার বেড়ানোর থেকেও তোমার সংসার চালানোটা যে বেশি দরকার। তোমার কান্না দেখে তো আমি খুশি মনে বেড়াতে পারবো না গো। লোকে ঠিকই বলে গোপাল দাদা, তুমি মহান, তুমি মহান। দেখি দেখি তোমার চরণ দুটি গোপাল দাদা, একবার প্রণাম করতে চাই। ওসবের দরকার নেই, এই যে তোমার হাসি মুখ দেখতে পেলাম, এটাই অনেক। যাও, চাকা কিনে বাড়ি যাও, আমি চলি।
বেচারা গাড়োয়ান আজ আমার সাথে দেখা না হলে কি যে হতো বেচারার কে জানে। এদিকে চড়া রোদও পড়েছে বলিহারি, টাক ফুটো হয়ে যাওয়ার জোগাড়। নদীর পাড়ে চলেই এসেছি, যাই একটু টাকের জল দিয়ে আসি। হায় 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 হায়। এ বাবা, এ কি হলো? এবার কি হবে? আমি আমি মাছ ধরতে যাবো কি করে? হায় 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 হায়। ওমাজি, আরে কি হলো গো, মাথা চাপড়াচ্ছ কেন? আর কি বলবো গোপাল দাদা, সকাল সকাল নৌকোর নিচে থেকে একটা বড় তক্তা ভেঙে গেল। এবার এবার আমি নৌকো নিয়ে মাছ ধরতে যাবো কি করে? তা নৌকোটা সারিয়ে নাও না। সারানো বললেই কি আর সারানো যায় গো গোপাল দাদা? জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে। আগে নৌকার তক্তা 5 মোহর নিত, আর এখন 8 মোহর, মজুরি নিয়ে 10 মোহর। এতগুলো মোহর একসাথে কি করে পাবো এখন বলো তো? আমি তো দিন আনি দিন খাই। ওহ, কি যে হলো! আহারে, এই মাঝিরও কত কষ্ট। এবার আমি মাছ ধরবো কি করে? বাড়িতে অসুস্থ মা আছে, মায়ের ওষুধই বা কিনবো কি করে? চিন্তা করো না। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে মোহর দিচ্ছি। এই নাও 10 মোহর নৌকা সারানোর জন্য, আর 5 মোহর তোমার মায়ের ওষুধ কেনার জন্য। নাও। কিন্তু এতগুলো মোহর তুমি আমায় দিয়ে দেবে? মানে তোমার কি কাজে লাগবে না লাগবে? চিন্তা করো না, মহারাজ আমাদের বেড়াতে যাওয়ার জন্য ভর্তুকি দিয়েছেন, আমি তার থেকেই দিচ্ছি। বেড়ানোর থেকে তোমাদের মুখের হাসি দেখলে আরো বেশি ভালো লাগে। এই নাও। কি খুশি তো? খুশি মানে বেজায় খুশি। এই তোমার মতন ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা এখন টিকে আছে গো গোপাল দাদা। তোমার এই ঋণ যে আমি কি করে শোধ করব? সব সময় এরকম হাসি খুশি থেকো, তাহলেই হবে। চলি গো মাঝি, বাড়িতে অনেক কাজ আছে। ভগবান, এই গোপাল দাদাটা অনেক ভালো মানুষ। আমি যেন ওনার কোনো কাজে লাগতে পারি। এই রতনের কি খবর রে? কোথায় সে? ওই যে ওই গাছতলায় বসে কান্নাকাটি করছে। কান্নাকাটি করছে? কে? কোথায়? আর বলো না গোপাল দাদা, রতন নদীর ওপার থেকে সবজি নিয়ে আসে। তা আজ এপারে নদী থেকে নেমে ওই বাজারে ঢোকার মুখে কাদায় পা পিছলে সে এক আছাড় খেলো। ব্যাস, সব সবজি কাদায় পড়ে গেল, আর তার উপরে রতনের পাটাও মচকে গেল। আহারে বেচারা, তা কবিরাজ দেখায়নি নাকি? কবিরাজ দেখাতে তো টেকের জোর লাগবে, তার উপর অতগুলো সবজি পড়ে গিয়ে কত লোকসান হয়ে গেছে বলো দেখি। আহা, কারো দুঃখ দেখলি না আমার মনটা কেমন কেঁপে ওঠে। কই, আমাকে একবার নিয়ে চলো তো তার কাছে। চলো গোপাল দাদা, আমি নিয়ে যাচ্ছি, চলো। রতন, চিন্তা করো না ভাই, তোমার সমস্যার সমাধান আমি করে দিচ্ছি। এই নাও 10 মোহর। কবিরাজ দেখিয়ে ওষুধ কিনে বাড়ি ফের, আর এই মোহর থেকে এই পরের দিন সবজি কিনে বাজারে এসো, কেমন? সে কি এতগুলো মোহর? আহা, চিন্তা করো না তো, এটা আমার বেড়াতে যাওয়ার ভর্তুকি। বেড়াতে যাওয়া তো আর হবে না, তার থেকে এটা তোমার কাজেই আসুক। নাও। অনেক ধন্যবাদ গোপাল দাদা, তুমি আমার অনেক উপকার করলে। আরে এতে ধন্যবাদের কি আছে বলো তো? একজন মানুষ আরেকজনকে সাহায্য করবে, এটাই তো স্বাভাবিক। চলি গো, ভালো থেকো। পঞ্চাশ মোহর থেকে আর মাত্র 10 মোহর পড়ে আছে। এটুকু তার কি বা ঘোরা হবে? না, বাড়িতে গিয়ে গিন্নিকে কিচ্ছু বলা যাবে না। গিন্নি, ও গিন্নি, আমি এসে গেছি গো। উমা, সে কি তুমি এত তাড়াতাড়ি এসে পড়লে যে? এই মহারাজ ছুটি দিয়ে দিলেন। গিন্নি, কাল আর পরশু রাজসভা বন্ধ, বুঝলে? ও মা, তাই নাকি? ঠিক আছে, এই 2 দিন বাড়িতে একটু আরাম করো। হ্যাঁ, তুই বসো, আমি তোমার জন্য খাবার আনছি। বসো বসো। হ্যাঁ, পায়ের উপর পা তুলে বেশ আয়েশ করে পায়েস খেতে খেতে এই 2 দিন কাটিয়ে দেব। গিন্নি কিছুই টের পাবে না।
এই যে দুদিন তো বেশ ভালোই ঘুম হলে, হ্যাঁ? আজ তো রাজসভায় যাবে নাকি? হ্যাঁ রাজসভা, হ্যাঁ হ্যাঁ, ওই ঘুমিয়ে ঘুমিয়ে দুদিন কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারিনি গো। গিনি তুমি ভাত বাড়ো, আমি এক্ষুনি চান সেরে আসছি। আরে গোপাল গিন্নি যে, কতদিন পরে দেখা, কেমন আছো বলো বলো বলো। এই তো চলে যাচ্ছে, হ্যাঁ। আপনাকে দেখে আজ বেজায় খুশি বলে মনে হচ্ছে। তা কোনো বিশেষ কারণ আছে নাকি? হ্যাঁ আছেই তো, আমরা বেড়াতে গিয়েছিলাম। আহা, কতদিন পর মন খুলে বেড়াতে গেলাম। তা তুমি কোথায় গিয়েছিলে গো? আমি আমি আর কোথায় যাবো? হ্যাঁ, ঘর থেকে রান্নাঘর, আবার রান্নাঘর থেকে ঘর। হ্যাঁ, সে কি, তোমরা বেড়াতে যাওনি? কিন্তু মহারাজ যে সবাইকে বেড়াতে যাওয়ার জন্য 50 সোনার মোহর দিয়েছিলেন। তাই নাকি? হ্যাঁ তো, বেড়ানোর জন্য সবাইকে 2 দিন করে ছুটিও দিয়েছিলেন। বলেছিলেন সবার বেড়াতে যাওয়া বাধ্যতামূলক। আচ্ছা, এই ব্যাপার তাহলে। হ্যাঁ, এই তো আমি ভাবি হঠাৎ করে 2 দিন রাজসভা ছুটি কেন? আমাকে বেড়াতে না নিয়ে গিয়ে ওই 50 মোহরই নিজের ট্যাঁকে ভরেছেন উনি। হ্যাঁ, সে কি? না 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 না, এটা তো ঠিক কাজ হয়নি। মহারাজ বলেছিলেন এই মোহর নিয়ে বেড়াতে না গেলে তার শাস্তি হবে। হ্যাঁ, হবে হবে, শাস্তি হবে। আমি এক্ষুনি মহারাজের কাছে গিয়ে ওনার নামে নালিশ করব, এক্ষুনি। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ মহারাজ, তারপর সে তারা খেয়ে খালে পড়ে ধুতি টুতি খুলে একেবারে একাকার। হ্যাঁ মহারাজ, আমারও এরকমই একটা মজার অভিজ্ঞতা হয়েছে এবার বেড়াতে গিয়ে। এটা বলে ফেলো গোপাল, বলে ফেলো, আমরাও একটু রসস্বাদন করি। তা হয়েছে কি? কি কি হয়েছে বলো? ও খুব তো এখানে বেড়াতে যাওয়ার গল্প শোনানো হচ্ছে দেখছি। হ্যাঁ, আরে কি গোপাল গিন্নি হঠাৎ এখানে? মনে হচ্ছে কিছু একটা গড়বড় আছে। এ কি গিন্নি, তুমি এখানে? গোপাল গিন্নি, তুমি এই সময় এখানে? কি ব্যাপার? মানে সবকিছু ঠিকঠাক তো? কিছুই ঠিকঠাক নেই মহারাজ। হ্যাঁ, আমি নালিশ করতে এসেছি। হ্যাঁ, নালিশ কার নামে? আপনাদের প্রিয় এই মানুষটা, আমার স্বামীর নামে। হ্যাঁ, কি গিন্নি সবকিছু জানতে পেরে গেল নাকি? বলে ফেলো গোপাল গিন্নি, বলে ফেলো, তাড়াতাড়ি বলে ফেলো। এই 2 দিন উনি আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাননি, শুধু ঘরে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, সে কি গোপাল? এটা কি ঠিক কথা? এই তো খেলা জমে উঠেছে। আগে মহারাজ, ইয়ে মানে, না মানে, হ্যাঁ। ছি গোপাল, তুমিও আজ মন্ত্রী মতো ইয়ে মানে না মানে হ্যাঁ সব করছো। ছি ছি ছি। না না গোপাল, এই কাজটা তুমি একদম ঠিক করনি। না, তা কেন বেড়াতে যাওনি শুনি? আগে মোহর খরচা হয়ে গেছে মহারাজ। হ্যাঁ, বলি 50 মোহর তুমি খরচা করে ফেললে? হ্যাঁ, তোমায় কবে থেকে বলছি আমাকে বেড়াতে নিয়ে চলো, তা না নিয়ে গিয়ে তুমি অন্য জায়গায় খরচা করে ফেললে। হ্যাঁ, তা কোথায় খরচ করলে এবার শুনি? সেটা আমি নিজের মুখে বলতে পারবো না মহারাজ। আমি মন্ত্রী মশাইয়ের মতো তো নিজের ঢাক নিজে পেটাই না। দেখেছেন মহারাজ, দেখেছেন নিজের ভুল ঢাকতে কেমন আমায় ব্যবহার করছে। গোপাল, তুমি যে এরকম কাজ করবে তা আমি স্বপ্নেও ভাবিনি। এর জন্য এখন তোমাকে শাস্তি কিন্তু পেতেই হবে। তোমাকে গিন্নিমাকে নিয়ে বেড়াতে যেতেই হবে। কিন্তু আমার কাছে তো খুব বেশি মোহর অবশিষ্ট নেই মহারাজ, মাত্র ওই 10 মোহর আছে। তোমাকে ওই মোহর নিয়ে বেড়াতে যেতে হবে, না হলে কিন্তু তোমার কারাদণ্ড হবে। মাত্র 10 মোহরে ঘুরে বেড়ানো অসম্ভব। দরকার হলে তুমি নিজের ট্যাগ থেকেও কিছু খরচা করবে। অসম্ভব, আমি নিজের ট্যাগ থেকে কিছুই খরচা করব না। যা করার আমি ওই 10 মোহর দিয়েই করব। বেশ বেশ বেশ, তুমি যদি শুধুমাত্র 10 মোহর খরচা করে 2 দিন বেরিয়ে আসতে পারো,
তাহলে আমি নিজে তোমাকে 50 সোনার মোহর দেব। সবার সামনে আমি এই প্রতিজ্ঞা করলাম। বেশ, তাই হবে। গিন্নি চলো, সব গুছাতে হবে তো, আমরা কাল সকালেই বেড়াতে বেরিয়ে যাবো। কি গো, একটা অন্তত গরুর গাড়ির ব্যবস্থা করো না। বলি হেঁটে হেঁটে পা যে ব্যথা করছে। হ্যাঁ, ওহ বাবারে। গরুর গাড়ি ভাড়া করতে গেলে খরচা হবে গিন্নি। আমার কাছে তো 10 মোহর আছে জানো। চল হেঁটেই চল, বেড়াতে যাওয়ার এত শখ, আর একটু না হাঁটলে হবে? হ্যাঁ ওই দেখ, মোহর বাঁচাবে বলে গোপাল কেমন হেঁটে হেঁটে যাচ্ছে। আমাদের কিন্তু সব হিসেব রাখতে হবে বটা, মন্ত্রী মশাই বলে দিয়েছেন। এই প্রথম মন্ত্রীমশাই নিজে থেকে কাজ হওয়ার আগে আমাদেরকে মোহর দিয়েছেন। আমাদের থাকা খাওয়ার খরচা কাজ মিটলে আরো দেবেন। চল চল চল, আমাদের সব হিসেব রাখতে হবে। চ চ। বলি কোথায় যাবে? আমার গরুর গাড়িতে উঠে পড়ো। নদীর পাড়ে যাব। কত লাগবে? 2 মোহর লাগবে। বাবা রে, না যাব না। আরে গোপাল দাদা যে হেঁটে হেঁটে গিন্নিমাকে নিয়ে কোথায় চলেছো গো? এই যে ওই নদী পেরিয়ে বেড়াতে যাবো গো। তোমার গাড়ির চাকা এখন ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা, তোমার দয়ায় সব ঠিক আছে। সেদিন মহারাজের দেওয়া ভর্তুকির মোহর থেকে তুমি যদি 15 মোহর আমায় না দিতে, তাহলে যে আমার কি হতো। ওই মোহর দিয়েই আমি ভাঙা চাকা ফেলে নতুন চাকা কিনলাম গো। ওই মোহর উনি এই কাজে খরচা করেছেন? বলি উনির উপকারের জন্য? হ্যাঁ, ও গোপাল দাদা তোমার ঋণ আমি মেটাতে পারবো না। উঠে এসো, উঠে এসো, আমার গাড়িতে এসো, আমি তোমাকে নদীর পাড়ে নামিয়ে দিচ্ছি। আরে না না, আমার কাছে তোমায় ভাড়া দেওয়ার মতো মোহর নেই গো। ভাড়ার কথা বলে আমাকে ছোট করো না গো। এসো 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 এসো, উঠে এসো, উঠে এসো। দৌড়ো ঘটা, দৌড়ো। আমাদের জন্য বিনামূল্যে গরুর গাড়ি আসবে না? চল দৌড়ো। গিন্নি, এবার নদী পার হতে হবে যে। হ্যাঁ, তা তো বটেই। ওই যে একটা নৌকো আসছে। হ্যাঁ, ওপারে যাবে নাকি? হ্যাঁ গো মাঝি, কিন্তু টাকা পয়সা দিতে পারবো না বাবু। ফেলো করি মাখো তেল, ইয়ে না মানে চড়ো নৌকা। বাবা, আমি দেখছি অন্যভাবে কি করে যেতে পারি। আরে আরে গোপাল দাদা, তুমি? তোমার নৌকা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, তোমার নৌকো একদম ঠিক আছে। তুমি সেদিন মোহর না দিলে আমি নৌকোর তকটা কিনতেই পারতাম না। তা ও পারে যাবে নাকি? হ্যাঁ গো মাঝি। এসো এসো, আমি 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 পার করে দিচ্ছি, এসো। উনি বুড়ির মাঝিকেও মোহর দিয়ে সাহায্য করেছেন। হায় হায়, আমি শুধু শুধু ওনাকে ভুল ভাবছিলাম। হ্যাঁ, ঘটা, আমাদের জন্য বিনামূল্যে নৌকো আসবে না তো? বিনামূল্যের কথা ছাড়, এখানে তো নৌকোই নেই। চল চল, ওই সাঁতরে পার করতে হবে। চল। কি গো, একটা অতিথিশালা দেখতে হবে তো। রাতে থাকবে কোথায়? হ্যাঁ গিন্নি, একটা সস্তা দেখে অতিথিশালার খোঁজ করতে হবে। অনেক ভাড়া বলছে গিন্নি, অন্য জায়গায় চলো। কি দাদা, এক রাত থাকার জন্য কত পয়সা নেবে? 8 মোহর লাগবে। ওরে বাবা, আমার পুঁজি তো 10 মোহর, আর 8 মোহর তোমার অতিথিশালায় দিয়ে দেবো? মস্কাটা হচ্ছে? হ্যাঁ, দেখি অন্য কি ব্যবস্থা করা যায়। আরে গোপাল দাদা, তুমি এই দিকে? বেড়াতে এসেছি গো, 2 দিন থাকবো। একটা অতিথিশালার সন্ধান করছি। আর তা তোমার পা এখন ভালো আছে তো? সে তোমার দয়ায় সব ভালো। ভাগ্যিস তুমি সেদিন আমাকে মোহর দিলে।
আজ তোমাকে এখানে দেখে আমার যে কি খুশি হচ্ছে। তোমাকে তোমাকে অতিথিশালায় থাকতে হবে না, হ্যাঁ, তুমি আমার বাড়িতে থাকবে, আমার বাড়িতে থাকবে। হ্যাঁ, আমি আমি তোমাকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ, বেশ, তাই চলো। কিরে ঘটা, গোপালের তো দেখছি সবকিছুই বিনামূল্যে হয়ে যাচ্ছে, আমাদের কি হবে? আরে মন্ত্রীমশাই তো আমাদের মোহর দিয়েছেন, সেই দিয়ে আমরা অতিথিশালায় থাকবো। চল চল চল। আজ তো গোপালের ফেরার কথা। হ্যাঁ মহারাজ, আমি গোপালের পিছনে আমার চোরকে পাঠিয়েছিলাম, মানে গোপাল ঠিকঠাক ঘুরছে কিনা সেটা দেখার জন্য। আমিও তো বটাঘটাকে পাঠিয়েছিলাম হিসাব রাখার জন্য। গোপাল ঠিকঠাক না ঘুরলেই গোপালের কারাদণ্ড হবে। প্রণাম মহারাজ, আমি এসে গেছি। প্রণাম মহারাজ, প্রণাম। এই তো গোপাল গিন্নি, তা কেমন বেড়ালে? অসাধারণ মহারাজ, এক কথায় অনবদ্য, মন একেবারে খুশিতে ভরে গেল। হ্যাঁ, বাহ 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 বাহ। তা কত খরচা হলো গোপাল? এক মোহরও খরচা হয়নি মন্ত্রী মশাই। হ্যাঁ, সে কি মিথ্যে কথা, মিথ্যে কথা। মিথ্যে নয় মন্ত্রী মশাই, একদম সত্যি, গোপাল সবকিছুই বিনামূল্যে পেয়ে গেছে। সে কি মহারাজ, গোপাল তার প্রভাব খাটিয়ে সবকিছু বিনামূল্যে পেয়েছে? গোপালের কারাদণ্ড হওয়া উচিত। প্রভাব খাটিয়ে নয় মহারাজ, আসল ব্যাপার অন্য। কি ব্যাপার খুলে বলো দেখি। তোমার গাড়ির চাকা এখন ঠিক আছে তো? হ্যাঁ গোপাল দাদা। তোমার নৌকা ঠিক আছে তো? তুমি সেদিন মোহর না দিলে আমি নৌকোর তকটা কিনতেই পারতাম না। তোমার পা এখন ভালো আছে তো? ভাগ্যিস তুমি সেদিন আমাকে মোহর দিলে। এটাই ব্যাপার মহারাজ, গোপাল তার ভর্তুকির টাকা দিয়ে গরিব দুঃখীদের সাহায্য করেছিল, তারাই আজ গোপালের বিপদে পাশে দাঁড়িয়েছে। গোপাল গোপাল, আমি তোমার উপর সন্দেহ করেছিলাম, আজ আবার তুমি প্রমাণ করে দিলে যে তোমার মতো মানুষ এই জগতে আর নেই। হ্যাঁ গো, আমিও তোমাকে অনেক উল্টো পাল্টা কথা বলেছি। হ্যাঁ, কিন্তু আজ আমি নিজের চোখে দেখলাম যে তুমি কত ভালো মানুষ। হ্যাঁ, সেসব তো ঠিক আছে, কিন্তু মন্ত্রী মশাই, আপনার যে 50 সোনার মোহর দেওয়ার কথা ছিল, সেটার কি হবে? হ্যাঁ, এই নাও। কত খরচা হয়ে গেল গো, কত খরচা হয়ে গেল। এখানে 50 মোহর গেল, বটা ঘটার পিছনে আরো 20 মোহর গেল। সব গেল, সব গেল, আমার সব গেল। এটাই হয় মন্ত্রী মশাই। গোপাল, তোমার কাজে আমি মুগ্ধ, তাই আমিও তোমায় উপহার দিতে চাই। এই নাও, এই নাও 100 সোনার মোহর। ধন্যবাদ মহারাজ। চলো গিন্নি, এই মোহর দিয়ে এবার দূরে কোথাও ঘুরে আসা যাক। এই সত্যি বলছো গো? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। না, আজ আসবে কাল আসবে করে অপেক্ষা করে যাচ্ছি, তবু তো মন্ত্রীর দেখা নেই। ব্যাপারটা যেন এবার কেমন গোলমেলে লাগছে। কেন মহারাজ, এর মধ্যে এমন কি আর গোলমাল আছে? হ্যাঁ, আজ না হয় কাল মন্ত্রী মশাই ঠিক সিদ্ধি লাভ করে ফিরে আসবেন। আহ, এটাও কি তোমায় বোঝাতে হবে? মন্ত্রীকে ছাড়া কি রাজ্যের কাজকর্ম চলে? কবে মন্ত্রী সিদ্ধি লাভ করবে তার অপেক্ষায় আমাদের বসে থাকতে হবে? তোমার বুদ্ধিটা মনে হচ্ছে মাথার বদলে একেবারে হাঁটুতে এসে ঠেকেছে। সত্যি তো, মহামন্ত্রী বলে কথা, কখন যে কি কাজ থাকে। কাজ না থাকলে বাড়িতে বসে খই ভাজেন, আর কাজ থাকলে তীর্থ করে বেড়ান এখানে সেখানে। এতে আর ভাবার কি আছে? কিন্তু তীর্থ করা তো অতি পুণ্যের কাজ মহারাজ, এমন ভাগ্য আর কজনের থাকে? না না না, ভাববো না বললে তো হবে না, ব্যাপারটা নিয়ে একটু ভাবার দরকার। তীর্থ করতে গিয়ে তার আবার কোনো বিপদ আপদ হলো না তো? মন্ত্রী মশাই সেই যে গেলেন তো গেলেন, আর এলেন না। আহ গোপাল, তোমার ওই শব্দ নিয়ে লোফালুফি করাটা এবার থামাও দেখি। বেশ, থামিয়ে দিলাম মহারাজ, কিন্তু তার বদলে কিছু তো একটা করতে হবে। এখন তবে কি করি? কি আবার করবে? মন্ত্রী ফিরে আসার অপেক্ষায় দিন গুনবে। কে জানে এখন কোন পাহাড়ে পর্বতে কিংবা বনে বাদারে ঘুরে বেড়াচ্ছে। যেখানেই যা, নিশ্চয় নিজের কার্যসিদ্ধি করার জন্যই হাঁকপাক করছে।
ওই তো এসে গেছি। হ্যাঁ, হ্যাঁ। সামনেই যোগী মহারাজের গুহা। ও বাপরে বাপ, উফ, ঘন জঙ্গল পেরিয়ে শেষ পর্যন্ত যে ওর জন্য জল নিয়ে এসে পৌঁছেছি তাই যথেষ্ট। হ্যাঁ, হ্যাঁ, না আর একটু সামলে এগিয়ে যাই। হ্যাঁ, ওং হ্রেং ব্রেং কাট মারকাট ক্রেং কাট, জ্বলে যা, পুড়ে যা, সব ছাই ভস্য। খুঁজে খুঁজে ঠিক জায়গাতেই এসে পৌঁছেছি। এই যোগীকে দিয়েই যে কাজের কাজ হবে সেটা ভালো করেই বুঝতে পেরেছি। হ্যাঁ, এ বেটা, আমার জন্য তৃষ্ণার জল নিয়ে আসতে পারলি? এই তো এনেছি মহারাজ। তবে বেটা, তুই ওখানে কি করছিস? সামনে আয়। এই তো মহারাজ, আমি তো আপনার কাছেই এসেছি। মানে আমি জানি তুই কিসের জন্য এসেছিস। ও, আপনি অন্তর্যামী বাবা। কয়েকদিন ধরে তোর পরিশ্রম আর নিষ্ঠায় আমি মুগ্ধ হয়েছি। নে 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 নে, এটা রাখ। শোন শোন, একদম যোগী মহারাজ, একদম আপনার কথা আমি একেবারে অক্ষরে অক্ষরে পালন করব। একবার যখন এই লাঠি আমার হাতে এসে গেছে তখন আমি আমার খেল দেখাবো। ওহ, অনেক দিন পর তীর্থ করে ফিরলাম। এবার যেন কিছুটা হালকা লাগছে। এবার আগে কয়েকদিন ভালো করে বিশ্রাম নিয়ে শরীরটাকে চাঙ্গা করতে হবে, তারপরে রাজসভায় ফিরে যাব। আরে আরে, মন্ত্রীমশাই ফিরে এসেছেন, এটা কি আমি ঠিক দেখছি? দাঁড়া দাঁড়া দাঁড়া, চোখ কচলে গায়ে একটু চিমটি কেটে দেখি, ভুল হলেও হতে পারে। এটা আবার কি ফাজলামো হচ্ছে? তোরা কি ভেবেছিলি আমি আর ফিরবই না? কি যে বলেন মন্ত্রীমশাই, আপনার কথা ভেবে ভেবে তো আমাদের মনে খিদে নেই। তা মন্ত্রীমশাই খুব তো তীর্থ করে এলেন, তাতে কাজের কাজ কিছু হলো? সেই কাজ আর তোরা কি বুঝবি? জীবনে তো ত্যাগ করতে শিখলি না, শুধু ভোগ করে গেলি। ওরে বাবা, এসব কি বলছেন মন্ত্রীমশাই? সবকিছু যে আমাদের মাথার উপর দিয়ে ফাঁস করে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্যই তো বলছি, কি পেলাম আর কি হারালাম সেসব ভুলে শুধু কর্ম করে যা, তবেই তোদের মুক্তি হবে। আমাদের যা হয় হোক, তবে তীর্থ করে এসে যদি আপনার ওই প্যাচ কষা স্বভাবটা বন্ধ হয় তবে বাঁচা যায়। বড্ড কথা হয়েছে দেখছি। একটা কথা কান খুলে শুনে রাখ, আমি যা পেয়েছি তাতে আর কোনো কষাকষি করার দরকার নেই। আগে বলছিলাম কি, 7 রাজার ধন পেয়েছেন নাকি মন্ত্রীমশাই? না মানে ওই আমরা তো আপনার একনিষ্ঠ চেলা, তাই আমাদেরও যদি একটু ভাগ দিতেন ওর থেকে। তবে ঘা কতক ধরিয়ে দি এই লাঠি দিয়ে। হ্যাঁ, কি কেলেঙ্কারি! হ্যাঁ, এটা আবার কোথা থেকে জোগাড় করলেন? বাবা বললে হবে, খরচা আছে। আমার সেবায় প্রসন্ন হয়ে এই লাঠি আমাকে এক যোগী মহারাজ দিয়েছে। বলেন কি, কাজের বদলে লাঠি? কাছাকাছি কেউ নেই তো, চুপি চুপি বলছি শোন, এই লাঠির জাদু ক্ষমতা আছে। দেখবি এমন ভেলকি দেখাবো যে মাথা ঘুরিয়ে যাবে। বলেন কি মন্ত্রীমশাই? তবে তো একেবারে লাগ ভেলকি লাগ। ওরে বাবা, সাধে কি আর আমি সব কাজ কাম ফেলে তীর্থযাত্রায় গেছিলাম? এসব কি শুনলাম রে? চল দাদুকে গিয়ে খবরটা দি। দেখিস, দাদু ঠিক ঠান্ডা করে দেবে।
কই গো গিন্নি, চিড়ে মুড়ি কি দেবে দিয়ে দাও দেখি, আমার বসে থাকলে চলবে না গো। কি ব্যাপার বলো তো, আজ যেন একেবারে হুড়োহুড়ি ফেলে দিয়েছো। হ্যাঁ, আহা, প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে, এতে ব্যাপারের আবার কি হলো? অন্যদিন তো আমায় ঠেলে ঠেলে রাজসভায় পাঠাতে হয়, আজ দেখছি একেবারে নাকে মুখে গুঁজে রাজসভায় ছুটছো। হ্যাঁ, দাদু, তুমি কি এক্ষুনি রাজসভায় যাচ্ছ নাকি? আমরা ভাবলাম তোমার সঙ্গে একটু কাজের কথা বলবো। মহারাজের কড়া হুকুম, রাজসভায় সকাল সকাল চলে যেতে হবে। কেন গো, এমন কি রাজকার্য পড়লো শুনি এরকম হাঁক পাক করতে হবে? হবে আবার কি, মন্ত্রী মশাই সেই যে তীর্থে গেছেন, তার তো আর ফেরার নাম নেই। বুঝেছি, তাই তোমাকে সাত সকালে গিয়ে তার হয়ে ঠেকা দিতে হবে। হ্যাঁ, দেখেছো দেখেছো গিন্নি, আমার সঙ্গে থাকতে থাকতে তোমার বুদ্ধিটাও কেমন পেকে যাচ্ছে। এমা, তুমি এটাও জানো না দাদু, মন্ত্রী মশাই তো তীর্থ করে ফিরে এসেছে। আমরা নিজের চোখে এই দেখে আসছি, মন্ত্রী মশাই একেবারে বহাল তবিয়তে হাঁটি হাঁটি পা পা করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। বলিস কি রে, তাহলে কাজকর্ম সেরে ফিরে পড়েছে? শুধু ফেরেইনি, একেবারে লাঠি নিয়ে ফিরেছে। আর সে লাঠি যেমন তেমন নয় গো, একেবারে জাদু লাঠি। ওরে বাবা, এসব আবার কি বলছিস রে তোরা? আর মন্ত্রী মশাই বলছেন তিনি নাকি কি সব ভেলকি দেখাবেন, আমরা এই নিজের কানে শুনে এলাম। আচ্ছা, এই ব্যাপারে তবে তো এবারে একেবারে চোখ কান খুলে রাখতে হয়, দেখি এই কদিনে কি কি ঘটে চারপাশে। ও হো 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 হো, এই দেখো ভাই, হুশ করে উড়ে যায়। আহা, লাঠির জবাব নাই। লাঠির পিঠে বসে আমি যেখানে খুশি যাই। ও আরে আরে আরে, দেখ 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 দেখ, কাণ্ডটা একবার দেখ, একবার দেখ। ওটা তো মন্ত্রী মশাই, বেশ কেমন লাঠির পিঠে চড়ে চক্কর কাটছেন। দারুণ ব্যাপার তো। দারুণ মজা। ওই লাঠির নিশ্চয়ই একটা জাদু ক্ষমতা আছে, তাহলে তাহলে কেউ লাঠির ওপর বসে উঠতে পারে। আমার তো মনে হচ্ছে লাঠি নয়, তীর্থ করে মন্ত্রী মশাই কোনো অলৌকিক ক্ষমতা নিয়ে ফিরেছে। কখনো কারোর মাথার খুব কাছ দিয়ে উড়ে যাচ্ছে, তো কখনো কারোর পাশ দিয়ে। সবাই যে একেবারে লাফালাফি শুরু করে দিয়েছে। তাই রে নাই রে না, লাঠির পিঠে চড়ে মন্ত্রী যেখানে খুশি যা। ওজো কাণ্ড, এ কেমন গুণ চলে এলো মন্ত্রী মশাইয়ের মধ্যে। মন্ত্রী মশাই কি কম গুণের মানুষ? সব গুণ জমে জমে উনি তো একেবারে গুণফল হয়ে গেছেন। গুনটুন কিছু নয়, তীর্থ করতে গিয়ে কোনো এক বাবাজির জাদু লাঠি হাতিয়ে নিয়ে এসে এখন খেল দেখাচ্ছেন মন্ত্রীমশাই। তাই আবার হয়? না 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 না, মন্ত্রী মশাইয়ের কাজ আছে বলতে হবে। কাজ না অকাজ সেটা তো সময় হলেই দেখতে পাবে। তবে তার আগে মন্ত্রীমশাইকে বেশ একটু বাজিয়ে দেখতে হবে যে। এই যে মন্ত্রীমশাই, হাঁটি হাঁটি পা পা ছেড়ে এবার যে একেবারে লাঠি ধরে ফেললেন। ও, যেই একটু লাঠিটা নিয়ে ঘোরাঘুরি করেছি, অমনি নজর দিতে চলেন। না না, নজর কেন দেব? তবে বলছিলাম কি, ওই আপনাকে পিঠে বসিয়ে আপনার লাঠি কি হাঁপিয়ে গেল যে সাত তাড়াতাড়ি তার সেবা যত্ন করতে শুরু করলেন? বালাই ষাট, হাঁপাবে কেন? আমি তো ওকে চকচকে করে দিচ্ছি, আবার খাটাখাটুনি করতে হবে কিনা। তা এবার আবার কি কেরামতি করবে আপনার লাঠি? সে আর মুখে কেন বলি, বাড়ির চারপাশ কঞ্চি দিয়ে বেড়া দেব। দে তো লাঠি, ধারে ধারে গর্ত খুঁড়ে তাতে কঞ্চির খুঁটো পুঁতে। আরে বাস, দারুণ তো। দারুণের আর দেখলে কি? না, সত্যি সত্যি আপনার লাঠির গুণ আছে বলতে হবে।
তবে বলছিলাম কি, এরকম কাজের লাঠি একাধ দিন আমাকেও তো দিতে পারেন মন্ত্রী মশাই। তাহলে আমিও কিছু কাজ করিয়ে নিতে পারি, যাতে ওই গ্রামের লোকেদের একটু উপকার হয়। তীর্থ করে এলাম আমি, আর আমার লাভের গুড় তুমি আর গ্রামের লোক খাবে, তাই এবার হয় নাকি? যাও যাও, পালাও এখান থেকে, পালাও পালাও। সে না হয় যাচ্ছি, তবে চিন্তা নেই, মজা আমিও দেখাচ্ছি। এ আবার মন্ত্রীর কি আক্কেল? হ্যাঁ, তীর্থ করে তো এসে গেছে শুনলাম, কিন্তু তারপরেও যে দেখা নেই। আগে মহারাজ, আপনি না দেখলেও নগরবাসী তো দেখছে, তাতেই হয়ে যাচ্ছে। তার মানেটা কি? উনি তীর্থযাত্রা করে কি এক জাদু লাঠি এনে সেই যে কেরামতি দেখাতে শুরু করেছেন, তারপরে তো থামারই নাম নেই। হ্যাঁ, তাই নাকি? তা কেমন কেরামতি শুনি? শুনে আর কি করবেন মহারাজ, তার থেকে না হয় নিজের চোখেই দেখবেন। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। তবে আর মন্ত্রী মশাইকে ডেকে পাঠালে তিনি নিজেই এসে ভেলকি দেখাবেন, আপনিও দেখবেন আর আমরাও দেখব। আমি তবে মন্ত্রীকে ওর ওই লাঠি সমিতি ডেকে পাঠাচ্ছি, তারপর দেখছি ওর ভেলকির দৌড় কত দূর। আমি কিন্তু দূরে নয়, এই কাছেই দেখতে পাচ্ছি। মন্ত্রী মশাই ওই লাঠি নিয়ে এখন যাই কেরামতি দেখান না কেন, বাড়াবাড়ি করলে কপালে বিস্তর দুঃখ আছে। ও কি কষ্ট, কি কষ্ট বাবা! এই ভারী ভারী বালতি জল তুলে নিয়ে যাওয়া কি সোজা কাজ? কিন্তু উপায় আর কি? এই বাড়ির মানুষটা তো কুটো ভেঙে দুটো করবে না, সে কিনা আমার মুখের দিকে চাইবে। হ্যাঁ, এটা কেমন হলো? হ্যাঁ, ফুস করে এলো আর ফুস করে নিয়ে চলে গেল। এ তো মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের সেই জাদু লাঠির খেল। হ্যাঁ, দেখো কাণ্ড, এই লাঠি তো দেখছি জবাব নেই। হ্যাঁ, এই তো কেমন শুকনো ডালপালা কুড়িয়ে নিয়ে চলে গেল। হ্যাঁ, ভালো রে ভালো, আমি আর এসব দেখে কি করবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কপাল চাপড়াবো। হ্যাঁ, আমাকে মারলো? না না না, এরপরও যদি উনি কিছু না করেন আমি কেঁদে ফেলবো।